আসসালামু আলাইকুম। তোমরা জানো যে গুচ্ছ এই বছর গুচ্ছ থেকে জগন্নাথ ইউনিভার্সিটি বের হয়ে গেছে। তো ওরা বের হয়ে আহ, একটা ঘোষণা দিয়েছে যে গুচ্ছে এই বছর রিটেনের উপর প্রাধান্য বেশি দেওয়া হবে। তো রিটেনে প্রাধান্য দিতে চেয়ে ওরা এমসিকিউতে খুবই কম করে ফেলছে, তোমরা জানো। তো রিটেনে মার্কসও বেশি পেতে হবে। তো এইখানে জগন্নাথে এবার মানে পুরো ভর্তি প্রক্রিয়াটাই হবে রিটেন বেস। তো যেহেতু এর আগে কখনো জগন্নাথে এইভাবে রিটেন ছিল না, আহ, তো এখন এসে তোমাদের ভিতরে অনেক সমস্যা হচ্ছে যে কি রিটেনে কি পড়বা না পড়বা, মানে সবাই মোটামুটি অথই সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছ রিটেন সম্পর্কে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলা যে ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটি রিটেনের একটা ভিডিও বানান। তো আমি তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই রিটেনের ব্যাপারে যে কথাগুলো বলছি এইগুলো মূলত আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং দুইজন টিচারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি আর কি, যে কিভাবে কি হতে পারে। তারা একটা ধারণা আমাকে দিয়েছে শুধু। আচ্ছা, তো আমরা যদি দেখি যে গুচ্ছের আগে জগন্নাথে একবার রিটেন হয়েছিল, জগন্নাথে 19-20 ভর্তি পরীক্ষার সময়, 19-20 সেশনের ওই সময়ে ওই সময়ের যে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, ওই সময় রিটেন ছিল যে, দেখতে পাচ্ছেন যে প্রথমে ছিল আমার পথ সত্য ও আত্মমুক্তির পথ ব্যাখ্যা করো। হ্যাঁ, এই প্রশ্নটা ছিল। এটা হচ্ছে ওই যে কাজী নজরুল ইসলামের আমার পথ থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 52 দিনগুলো থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছে, 52 দিনগুলো অবলম্বনে বঙ্গবন্ধুর রাজনৈতিক পর্যবেক্ষণ সংক্ষেপে লেখো। এই বছর 52 দিনগুলোটা গুরুত্বপূর্ণ না, এটা পড়তে হবে না। তারপরে সেই অস্ত্র কবিতা থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ, সেই অস্ত্র কবিতায় কবি কেন অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, এই প্রশ্নটা গত বছর এসেছিল। তারপরে এসেছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন এসেছিল অল্পবিদ্যা ভয়ঙ্করী, প্রবাদটির নিহিতার্থ বিশ্লেষণ করো। অর্থাৎ একটা প্রবাদ দিয়ে দিছে, এটার ব্যাখ্যা করতে বলছে। আর 6 নাম্বার আসছে হচ্ছে উদাহরণসহ প্রমিত বাংলা বানানের 4টা নিয়ম লেখো। তো এই যে 5 এবং 6 এই দুইটা আসছে হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে। হ্যাঁ, বাংলা ব্যাকরণ থেকে। আর বাকি 4টা আমরা দেখতে পারি বাংলা প্রথম পত্র থেকে। তো এই বছর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলেও সেম ব্যাপারটা দেখতে পারি যে প্রথম বর্ষ মানে প্রথম পত্রের উপরে প্রচুর লেভেলের, মানে প্রচুর গুরুত্ব দিছে। হ্যাঁ, প্রথম পত্র থেকেই হচ্ছে হিউজ একটা প্রশ্ন চলে আসছে। তো জগন্নাথেও আমরা সেরকম একটা আশা করতেছি যে জগন্নাথেও প্রথম পত্র বেস বা পাঠ্য বই বেস প্রশ্ন হবে। তো জগন্নাথে বাংলার জন্য তোমরা কি কি পড়বে এইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তোমরা দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র থেকে জগন্নাথে, মানে এইটা সাজানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আলোকেই, কারণ জগন্নাথে ঢাকা ইউনিভার্সিটির মতো করেই বাংলায় পরীক্ষাটা হবে, প্রশ্নটা হবে। তো বাংলা প্রথম পত্রে প্রথমে রেখেছি হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর, এইটা শিওর ধরে রাখো, থাকবেই। হ্যাঁ, অনুচ্ছেদ থেকে প্রশ্নোত্তর থাকবেই তোমাদের। ফার্স্ট পেপারের যে গদ্য এবং পদ্য আছে, এই দুইটা খুব ভালোভাবে পড়বে। এই দুইটার প্রত্যেকটা লাইন, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, এই লাইনের ব্যাখ্যা, এগুলো খুবই ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে 100% প্রশ্ন থাকবে। এরপরে এইখান থেকে তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে যে একটা গাইড কিনেছিলে বাংলার, ওই গাইডের সৃজনশীল গাইড আর কি, ওইখানে খ নাম্বারের প্রশ্নটা, ওই গাইড থেকে শুধু খ নাম্বারের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। তো অনুচ্ছেদ থেকে এটা গেল। এখন আসো 2 নাম্বারে কি বলেছি। 2 নাম্বারে হচ্ছে একটা কবিতার মূল ভাব বা ওই কবিতার নামকরণের সার্থকতা দেখাও। এই প্রশ্নটা মানে চাইতে পারে। যেমন
আমরা যদি বলি কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতা, হ্যাঁ, প্রতিদান কবিতা নামকরণের সার্থকতা দেখাও, এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। অথবা আসতে পারে সোনার তরী কবিতার মূল ভাবটা লেখো, দিয়ে দিতে পারে। হ্যাঁ, প্রতিদান বা সোনার তরী এই জাতীয় যে কবিতাগুলো আছে এগুলোর মূল ভাব খুব গুরুত্বপূর্ণ, খুব। এরপরে আসো সারাংশ। জগন্নাথে যেহেতু আগে একবারই রিটেন হয়েছে, ওই রিটেনে সারাংশ ছিল না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সারাংশ থাকেই। তো সেই বেসিসে আমরা ধরে নিচ্ছি জগন্নাথেও সারাংশটা খুব গুরুত্বপূর্ণ। এই সারাংশটা সবাই একটু ভালো করে পড়বে। এখন বলতে পারো ভাইয়া সারাংশ কোথা থেকে পড়বো? তো তোমরা যে কাজটা করতে পারো যে ইন্টারমিডিয়েটে বিগত বছরের যে প্রশ্নে সারাংশ আসছিল, হ্যাঁ, তোমাদের ইন্টারমিডিয়েটের বিগত বছরের এবং এই এসএসসি বিগত বছর, অর্থাৎ এইচএসসির বিগত বছর এক্সাম এবং এসএসসি বিগত বছরের এক্সাম, এই এক্সামগুলোতে যে সারাংশ আসছে এইগুলো একটু ভালো করে দেখে যাবা, ইনশাল্লাহ সারাংশ থেকে আসলে কমন পড়বে। আর যদি বেশি ভালো পারো, মানে আর যদি বেশি সময় পাও বা তোমার হাতে যদি পর্যাপ্ত রিসোর্স থাকে, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, বিসিএস রিটেনে বিসিএস রিটেনে দেখবা প্রতি বছর সারাংশ থাকে। এই বিসিএস রিটেনের সারাংশগুলো একটু দেখবা, খুব বেশি আগে দেখার দরকার নাই। তোমরা হচ্ছে 46 থেকে 35 বিসিএস পর্যন্ত, 46 বিসিএস থেকে 35 বিসিএস এই পর্যন্ত তোমরা এই সারাংশগুলো দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ কমন পড়বে। আর একটা বিষয় হচ্ছে অনুবাদ। অনুবাদ আমরা মনে করতেছি এই বছর থাকবে জগন্নাথে। তো অনুবাদ আসলে এটা ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি এখন নতুন করে অনুবাদ পড়লে আসলে পারবা না। তো যে কয়দিন আছে চেষ্টা করো প্রতিদিন কিছু কিছু অনুবাদ করা। এটা পত্রিকা থেকে হতে পারে কিংবা তোমার ইংরেজি বই থেকে হতে পারে। প্রতিদিন কিছু কিছু করে ইংরেজি অনুবাদ প্র্যাকটিস করো। এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। তো আমরা বাংলা প্রথম পত্র থেকে মূলত এই 4টা জিনিস একটু টাচ করবে সবাই, যেটা আমি বললাম। এই 4টা জিনিসের উপরে সবাই একটু গুরুত্ব দিবা, ইনশাল্লাহ এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবা। এরপরে আমরা যদি ব্যাকরণ অংশটায় যাই, ব্যাকরণ অংশতে আমরা দেখতে পাচ্ছি যে কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। ব্যাকরণ থেকে দিবে, মাস্ট দিবে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয়, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটা থেকেই মূলত হচ্ছে তোমাদের কম্বাইন্ড করে প্রশ্নটা করবে। তো ব্যাকরণ থেকে কি কি আসতে পারে আমরা সম্ভাব্য একটা সাজেশন তৈরি করেছি। দেখো, 1 নম্বরে বলেছি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এইটা খুব 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 ইম্পর্ট্যান্ট। ব্যাস বাক্য সহ এটা 5টা বা 4টা এরকম আসতে পারে, হ্যাঁ, 5, 4 বা 3 সামহাও এরকম। এরপরে আসো উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। ওরা 5টা বা 4টা উপসর্গ দিয়ে দিবে, যেমন উপ, তারপরে হচ্ছে আ, ধরো সু, এরকম করে কয়েকটা উপসর্গ দিয়ে দিল। তো দিয়ে বলবে যে এই উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করো। হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয় যোগ করতে পারে, সেটা হলো উপসর্গ দিয়ে শব্দ গঠন করো এবং উপসর্গটি কোন অর্থ দিয়েছে, উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে, কোন অর্থ প্রকাশ করেছে। তাহলে যেমন ধরো উপ, এই উপ দিয়ে তুমি কি বানাইতে পারো, উপহার বানাইতে পারো। আ, আ দিয়ে তুমি আহার বানাইতে পারো। সু, সু দিয়ে তুমি সুনজর বানাইতে পারো। এরকম করে এক একটা করে নতুন শব্দ গঠন করবে এবং ওই উপসর্গটা কি অর্থ দিয়েছে এইটা তোমাকে দেখাতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা অলরেডি আমি আমার বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ব্রাঞ্চে যে আমি বলেছি যে এই প্রশ্নটা আমি বারবার বলেছি পড়তে। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছিল যে উপসর্গ এর অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটার ব্যাখ্যা করো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি চলে আসছে। তোমাদের জগন্নাথের জন্য এটা খুব 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 গুরুত্বপূর্ণ।
তো এইটা একটু দেখবা যে উপসর্গের অর্থবাচকতা নেই, এর মানে কি? মানে হলো উপসর্গের নিজের কোনো অর্থ নেই, হ্যাঁ, নিজের কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। মানে কি? মানে হচ্ছে উপসর্গ নিজের অর্থ নাই, কিন্তু অন্য সাথে বসে অর্থ দিতে পারে, অন্যের সাথে বসে অর্থ দিতে পারে। কিভাবে পারে ভাইয়া? যেমন এই যে এখানে বলছিলাম যে সু, আচ্ছা এই সুয়ের কোনো অর্থ আছে? নাই, কিন্তু তুমি যদি বলো সুনজর, তাহলে দেখো অর্থ হয়ে যাচ্ছে যে ভালো চোখে দেখা। হ্যাঁ, তো সুর নিজের কোনো অর্থ নাই, কিন্তু এটা আর একটা শব্দের সাথে বসে নতুন একটা অর্থ তৈরি করতে পারে। তো এটা গেল। 4 নাম্বার যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো একটি সার্থক বাক্যের কয়টি গুণ আছে ও কি কি উদাহরণ সহ লেখো। এইটা তোমরা কিন্তু এসএসসিতে আই থিঙ্ক এটা মুখস্থ করছিলা যে একটা সার্থক বাক্যের কয়টা গুণ আছে। একটা সার্থক বাক্যের মূলত 3টা গুণ থাকে, তোমরা জানো সবাই। এক হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি না কিন্তু আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। এই 3টা তোমরা কোনটাকে কি বলে, আকাঙ্ক্ষা কাকে বলে, আসক্তি কাকে বলে, যোগ্যতা কাকে বলে, এই 3টার সংজ্ঞা লিখবা এবং সাথে সুন্দর করে একটা উদাহরণ দিয়ে দিবা প্রত্যেকটারই, দেখবা যে ফুল মার্কস পাবা। এরপরে আসতে পারে 2টি করে সমার্থক শব্দ লেখো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি আসছে। হ্যাঁ, 2টি করে সমার্থক শব্দ লেখো তোমরা। সমার্থক শব্দর উপরে একটু জোর দিবা, মাস্ট জোর দিও সমার্থক শব্দের উপরে। এরপরে আর একটা আসতে পারে কি, বাংলা বানানের নিয়ম লেখো যে কোনো 5টি। এটা যে 19 সালে কিন্তু 19-20 শিক্ষাবর্ষে আসছিল জগন্নাথে, তো এই বছরও খুব গুরুত্বপূর্ণ। তো এই বাংলা বানানের থেকে দেখো যে কোনো নিয়মও আসতে পারে, যে কোনো 5টা নিয়ম, অথবা এখানে এটাও দিতে পারে যে বাংলা বানানের ধরো মূর্ধন্য ষ ব্যবহারের 5টা নিয়ম লেখো, বা মূর্ধন্য ব্যবহারের 5টা নিয়ম লেখো, ঠিক আছে, দীর্ঘিকার ব্যবহারের 5টা নিয়ম লেখো। এইরকম করে স্পেসিফিক করেও আসতে পারে। যেহেতু এইগুলো তোমাদের আগে পড়া আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। আচ্ছা, এইটা গেল। এরপরে আরো যদি এক্সট্রা কিছু ধরো, আচ্ছা এরপরে হচ্ছে বাংলা বানানের নিয়ম লেখো। এরপরে বানান শুদ্ধি, তোমারে 5টা ভুল বানান দিয়ে দিতে পারে, এই 5টা ভুল বানানের তুমি শুদ্ধ করে লিখবা। প্রত্যেকটা এরকম শুদ্ধ করে লিখবা, এরকম 5টা বা 4টা এইটা আসতে পারে। আর একটা আছে হচ্ছে বাগধারা, যেটা আমি এখানে উল্লেখ করি নাই, বাট তোমরা একটু পড়বা, সেটা হচ্ছে বাগধারা। এই বাগধারাটাও একটু ভালো করে পড়বা। বাগধারা দিয়ে মানে বাগধারার কোনটা কি অর্থ দিয়েছে এবং সেটা দিয়ে একটা শব্দ গঠন করো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন ধরো আসলো অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, এই বাগধারাটার অর্থ কি এবং এটা দিয়ে শব্দ গঠন করো। তখন কিন্তু তোমাদের লিখতে হবে যে অকাল কুষ্মাণ্ড অর্থ অপদার্থ, অপদার্থ। এরপরে একটা বাক্য রচনা করবো। এখন এইখানে এসে সবাই একটু ঝামেলায় পড়ো যে ভাইয়া আমরা কি অর্থ দিয়ে বাক্য রচনা করব নাকি মূল বাগধারা দিয়ে বাক্য রচনা করব? মনে রাখবা ভাইয়া, তোমরা সব সময়ই মূল বাগধারাটা দিয়ে বাক্য রচনা করবা, ঠিক আছে? যে লোকটা অকল কুষ্মাণ্ড, সারাদিন বসে বসে খায়। হ্যাঁ, তো এই অকাল কুষ্মাণ্ড মূল বাগধারাটা দিয়ে হলো বাক্য রচনা করতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কি কি পড়তে হবে তোমাদের। তো এইগুলোই একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। আর ইংরেজি ও সাধারণ জ্ঞানের ব্যাপারে একটু বলি। ইংরেজিটা প্যাসেজ একটা মাস্ট, মানে আসবেই প্যাসেজ থেকে। আর একটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের কিছু প্রশ্ন আসবে, যে কোনো একটা টপিক্সের উপরে তোমাকে লিখতে দিবে ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, এই ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু সবাই চর্চা করে যেও। আর ইংলিশে হচ্ছে টোটালি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরেই ডিপেন্ড করবে, হ্যাঁ, তোমার পারো কতটুকু। আর জিকে,
এই জিকে নিয়ে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে ভাইয়া জিকেতে কি ধরনের প্রশ্ন হবে। তো বাংলাদেশে যে চাকরির পরীক্ষা বলো বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে জিকে আমরা দেখি যে এক কথায় উত্তর হয়। হুম, জিকেতে এক কথায় উত্তর হয়। যেমন ধরো আসে এডেন কি, তারপরে হচ্ছে ধরো ভারতের সাথে বাংলাদেশের কয়টা সীমান্তবর্তী জেলা রয়েছে। তো এইরকম করে মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো জিকেতে আসে। তো তোমরা জিকে ঢাকা ইউনিভার্সিটির জন্য যেটা পড়েছো ওইগুলোই একটু রিভাইজ দিয়ে যাও, ইনশাল্লাহ তোমরা পারবা। আর যে কোনো একটা বিষয়ের উপরে লিখতে বলতে পারে জিকেতে, সেটা হইতে পারে ধরো সাম্প্রতিক যে কোনো ইস্যু হইতে পারে। সেন্ট মার্টিন, আমাদের বাংলাদেশের যে বিখ্যাত জায়গাগুলো আছে, সেন্ট মার্টিন, তারপরে সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর, হ্যাঁ, তারপরে হচ্ছে মহাস্থানগড়, ময়নামতি, এরকম গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে জিকেতে। তো মোটামুটি এইগুলোর উপরেই একটু ধারণা নিয়ে যাও তোমরা। তো আশা করি ইনশাল্লাহ এর মধ্য থেকেই তোমরা কমন পাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে ওরাও কিছুটা হলেও এখান থেকে উপকৃত হয়। ধন্যবাদ।